বয়কট বাংলাদেশ, বয়কট KKR। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু গুঞ্জন চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, বয়কট বাংলাদেশ এবং বয়কট KKR। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বয়কট কেন করা হচ্ছে এবং KKR কেও কেন বয়কট বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, তো এই সব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং যদি বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট করা হয় তাহলে KKR এ মুস্তাফিজুরের বদলে কোন নতুন বলার আসতে চলেছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে এই ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই শেষ অবধি ভিডিওটিকে দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তাদের অবশ্যই একটাই অনুরোধ তাদের কাছে, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, কারণ এরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা যদি কথা বলি বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট কেন করা হচ্ছে, ঠিক আছে, তো এই কদিনই কিন্তু বাংলাদেশি হিন্দুদের সাথে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ বন্ধুরা, তো সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে আমাদের এই ভারতে। ঠিক আছে, তো ভারতে যারা হিন্দু নাগরিক আছে তারাও কিন্তু এর সম্পূর্ণ প্রতিরোধ করছে এবং BCCI কে কিন্তু সবাই মিলে জানাচ্ছে যে বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট করা হোক, সাথে সাথে KKR কেও বয়কট করা হোক, কারণ তারাই কিন্তু মুস্তাফিজুর রহমানকে কিনেছে। ঠিক আছে, তো দেখো বাংলাদেশি প্লেয়ারদেরকে যে KKR কিনেছে সেটা তো তার দোষ নয়, তাই না? BCCI বাংলাদেশি প্লেয়ারদেরকে নিলামে আসার সুযোগ দিয়েছে, তারা নাম দিয়েছে এবং তারা চান্স পেয়েছে নিলামে আসার, এবং নিলামে যদি কোনো ভালো প্লেয়ার আসে তো অবশ্যই সে কিন্তু ভালো দামে বিক্রি হবে, এটাই প্রযোজ্য, এটাই কিন্তু হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদেরকে যদি এবার বয়কট করা হয় তাহলে অবশ্যই BCCI আদেশ দেবে। যে পরিস্থিতি এখন ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু BCCI ও দেখতে পেয়েছে। ঠিক আছে, এবং চারিধারে যে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন ছড়াচ্ছে যে বাংলাদেশ বয়কট করা হোক বাংলাদেশি প্লেয়ারদেরকে, সেটা কিন্তু BCCI এর চোখে পড়েছে, এমনটা নয় যে পড়েনি। ঠিক আছে, তো IPL এখন অনেকই দেরি আছে। ঠিক আছে, 3-4 মাস দেরি আছে এখন IPL। তো সেই ক্ষেত্রে BCCI যদি এরকম আদেশ দেয় যে বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট করতে হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু KKR ছেড়ে দেবে মুস্তাফিজুর রহমানকে, কারণ দেশ সবার আগে, তারপর কিন্তু ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মুস্তাফিজুর রহমানকে বয়কট করে দেওয়া হবে KKR থেকে যদি BCCI এমন আদেশ দেয়। ঠিক আছে, 2 নম্বর যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে KKR কে বয়কট করতে বলছে। ঠিক আছে, তো আমি এটা বুঝতে পারছি না যে KKR এর দোষটা কোথায়। KKR কি করলো? নিলামে মুস্তাফিজুর রহমানকে সুযোগ দেওয়া হয়েছে এবং BCCI তাকে চান্স দিয়েছে নিলামে আসার জন্য, এবং সেখানে কিন্তু প্রথম বিট মুস্তাফিজুর রহমানের জন্য করেছিল দিল্লি, হ্যাঁ দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, তো তারা কিন্তু প্রথম বিট করেছিল এবং তারপরই তাদের সাথে যুদ্ধ লেগেছিল চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রথম বিট করেছিল মুস্তাফিজুর রহমানের জন্য। ঠিক আছে, একলা KKR শুধু 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে চলে যায়নি। 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি এখান থেকে কিন্তু বিট হয়ে আসছে, তবেই কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকা জমা হয়েছিল। এবং শেষ ম্যাচ CSK এবং KKR এর মধ্যে যুদ্ধ বাঁধে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য, এবং শেষ ম্যাচ কিন্তু KKR-ই মুস্তাফিজুর রহমানকে তাদের দলে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এবার দেখো এটা কিন্তু IPL এর নিলাম, এখানে সমস্ত প্লেয়ারই কিন্তু আছে। ঠিক আছে, এবং যে প্লেয়ারটা ভালো খেলে তার কিন্তু দাম হয় IPL, এটা আমরা সবাই দেখি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দিল্লি ক্যাপিটাল, CSK এবং KKR 3 ফ্র্যাঞ্চাইজি কিন্তু মুস্তাফিজুরকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে এবং KKR কিন্তু তাকে অবশেষে নিয়ে এসেছে। ঠিক আছে, তো যদি দোষ খুঁজতে যাও তাহলে দোষ কিন্তু 3 জনকারই সেম। ঠিক আছে, দিল্লি ক্যাপিটালস এরও এবং CSK এরও এবং তার সাথে KKR এরও। ঠিক আছে, কিন্তু তার চেয়ে সব থেকে যেটা বেশি দোষ সেটা হলো BCCI। তিনি কিন্তু সেই BCCI বোর্ড কিন্তু আদেশ দিয়েছে, সুযোগ দিয়েছে বাংলাদেশি প্লেয়ারদেরকে নিলামে আসার জন্য, যদি নিলামে না আসতে দিত তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটতো না। ঠিক আছে, তো আশা করি দুটো পয়েন্টই তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এবার যেটা নিয়ে আলোচনা করব, যদি মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হয় তাহলে তার বদলে কোন প্লেয়ার আসতে চলেছে, তো চলো দেখা যাক। তো এবার যদি কথা বলি যে যদি KKR মুস্তাফিজুর রহমানকে বয়কট করে তো মুস্তাফিজুর রহমানের বদলে আদর্শ অপশন এবং পাথি রানার ব্যাকআপ কারা হতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথম যে নামটা আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে নবীন উল হক। হ্যাঁ বন্ধুরা,
আফগানিস্তানের এই পেস বোলার নাবিনুল হক তিনি কিন্তু আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছেন এবং তার অভিজ্ঞতাও কিন্তু অনেক আছে আইপিএল খেলার, ঠিক আছে। এবং তিনি কিন্তু আইপিএলের পাশাপাশি অনেক লিগেই খেলে থাকেন এবং আফগানিস্তানের হয়ে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছেন তার টিমের হয়ে, ঠিক আছে। তো অবশ্যই মুস্তাফিজুর রহমানের বদলে কিন্তু যদি নাবিনুল হককে ট্রাই করে কেকার, তো সেটাও কিন্তু দারুণ একটা অপশন হতে চলেছে কেকারের জন্য, ঠিক আছে। তো এবার কথা বলবো আরেক আফগানিস্তান বলার ফাজালুক ফারুকি। হ্যাঁ বন্ধুরা, ফাজালুক ফারুকিও কিন্তু অবশ্যই আইপিএলে অনেক ম্যাচ খেলেছেন, তার কিন্তু অভিজ্ঞতাও প্রচুর আছে এবং তিনি কিন্তু আফগানিস্তানের হয়ে রীতিমতো ফার্স্ট দলে খেলে থাকেন এবং তারও কিন্তু আরও অন্যান্য লিগ খেলার অভিজ্ঞতা রয়েছেন, ঠিক আছে। এবং তিনি কিন্তু লেফট হ্যান্ডেড বলার। হ্যাঁ বন্ধুরা, মুস্তাফিজুর রহমানকে যদি পরিবর্তন করতেই হয় তাহলে কিন্তু ফাজালুক ফারুকি একটা দারুণ অপশান হতে চলেছে এবং তিনিও কিন্তু লেফট হ্যান্ডেড, মুস্তাফিজুর রহমান এবং ফাজালুক ফারুকিও কিন্তু লেফট হ্যান্ডেড বলার, ঠিক আছে। তো এবার 3 নম্বর অপশানটা হতে চলেছে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। হ্যাঁ বন্ধুরা, যার উপর কিন্তু কেকেআর নজর রাখতে পারে, কেকেআর নজর রাখতে পারে গাস অ্যাটকিনসনের ওপর, কারণ তিনি কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের হয়ে চান্স পেয়েছেন এবং তিনি কিন্তু ভালো বোলিং করছেন ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে, ঠিক আছে। তো ইংল্যান্ডের পেস বোলার অলরাউন্ডার, ঠিক আছে, তিনি কিন্তু বলের সাথে সাথে ব্যাটিংয়েও কিন্তু অনেকই ভালো হেল্প করতে পারবে কেকেআর দলে হয়ে, ঠিক আছে। তো যদি মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কেকেআর নেয় কাউকে, তো অবশ্যই কিন্তু গাস অ্যাটকিনসন একটা দারুণ অপশন হতে চলেছে কেকেআরের জন্য। তিনি কিন্তু বলের পাশাপাশি ব্যাটেও কিন্তু সাহায্য করবে কেকেআরকে। তো সর্বশেষ যে অপশানটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সাউথ আফ্রিকার পেস বলার জেরাল্ড কটজে। হ্যাঁ বন্ধুরা, জেরাল্ড কটজে 2024 সালে তিনি কিন্তু আইপিএল ডেবিউ করেছিলেন গুজরাট টাইটেন্সের হয়ে, সেখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন এবং 2025-এ তিনি চলে আসেন মুম্বাই ইন্ডিয়ান্সে, সেখানেও কিন্তু তিনি দারুণ একটা পারফরমেন্স উপহার দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, ঠিক আছে। তো 2 বছরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এই জেরাল্ড কটজের কাছে, তিনি কিন্তু দারুণ একটা পেস বোলার। হ্যাঁ, ইকোনমিক কিন্তু একটু বেশি, বাট দারুণ পেস বোলার, তাকে সুযোগ দিলে কিন্তু তিনি ভালো করে দেখাবেন, ঠিক আছে। তো তারই পাশাপাশি যদি মুস্তাফিজুর রহমানকে কেকেআরকে বয়কট করতে হয়, তো তার জন্য অপশন রয়েছে সাউথ আফ্রিকা টি20 লিগ, যেখানে অনেক পেস বোলার খেলতে আসবে এবং তারই আগে চলে আসবে টি20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ বন্ধুরা, তো টি20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু গাস অ্যাটকিনসনের মতন প্লেয়ারকে পরখ করে দেখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট এবং তারই সাথে সাউথ আফ্রিকা টি20 লিগেও কিন্তু তারা অনেক বলারকেই পরখ করে দেখে নেবে। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করা উচিত কিনা, সেটা তোমরা কমেন্টে জানাও এবং যদি মুস্তাফিজুর রহমান বয়কট হয় তাহলে তার বদলে কোন বলারকে কেকেআর নিতে পারে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কেমন? তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। অনেকদিন পর ভিডিও বানালাম, তাই একটু সাপোর্ট করো আমায় এবং যদি তোমরা প্রথম চ্যানেলে এসে থাকো আমাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, কারণ এখন থেকে রীতিমতো কিন্তু এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে। কিছুদিন একটু প্রবলেম ছিল তাই ভিডিও ছাড়তে পারিনি, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।